স্বাগত দেশ সাম্প্রতিকে। আমাদের আজকের বিষয় বাড়ি ফেরার গল্প নিবেদন করছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল ও স্কয়ার বার। বাড়ি ফেরার গল্পগুলো শুরু করতে চাই যাদেরকে মাধ্যমে, এবং এই গল্পের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, সেই সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। দুজনকেই সোহরাব হাসান সম্পাদক চর্চা। হ্যাঁ, আপনি এখন নতুন একটা অনলাইন আছে চর্চার সম্পাদক হিসেবে এখন কাজ করছেন। তো বাড়ি ফেরার গল্পে শুরুটা আমি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক আপনার কাছেই যাইতে চাচ্ছি, কারণ আমি জানি যে আপনি ঈদের যে মানুষের ঘরে ফেরা সেটা আপনারা 7 দিন আগে থেকে এবং পরের 7 দিন খুব চমৎকারভাবে পর্যবেক্ষণ করেন। যদি বাড়ি ফেরার গল্প শুনতে চাই, এবারের বাড়ি ফেরাটা আসলে কেমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির সকল দর্শক শ্রোতা যারা দেখছেন এবং পরে ইউটিউব চ্যানেলে দেখবেন, সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আপনি একটা গুরুত্বপূর্ণ এই সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অবতারণা করেছেন, সেই জন্য আপনাকেও ধন্যবাদ। আসলে আমরা এটা গল্প নয়, এটা হলো বাস্তবতা। বাস্তবতা হলো আমাদেরকে নারীর টানে বাড়ি যেতে হয়। আমরা প্রতি বছর দুটো ঈদ, এই দুটো ঈদে কিন্তু যাতায়াত হয়। হ্যাঁ, দুটো ঈদে যাতায়াত, এবং এটা আপনি নিজেও জি জি আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ঢাকা শহরে প্রায় এখন 2 কোটির বেশি মানুষ বসবাস করছে। আমাদের যেটা একটা সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি, প্রতি বছর এখানে প্রায় 3.5 থেকে 4 লাখ মানুষ প্রতি বছর সারা দেশ থেকে এসে এখানে বসতি স্থাপন করে, অর্থাৎ এখানে স্থায়ী হয়, বসবাস করে। তারা কিন্তু আবার বাড়িতে চলে যায়। এখন যে বিষয়টি, প্রতি বছর মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, যানবাহনের সংখ্যা কমছে। এতে করে আমাদের একটা নারকীয় যে দুর্ভোগ, এটা কিন্তু এটার সাথে এবার যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এটা একটা ঝড় বৃষ্টি, তারপরে নৌপথ উত্তাল, এবং ট্রেনে শিডিউল বিপর্যয়, সড়কে যানজট এবং দুর্ঘটনা, যেটা আমাদের জন্য প্রধান দুর্ভাবনার কারণ। তার উপরে মরার উপর খরার গা অতিরিক্ত বাড়া। এখন সব মিলিয়ে আমরা যেটা দেখছি, যাত্রা আসলে কেমন হচ্ছে এই দুর্ভোগগুলোর সঙ্গে নিয়ে। আমরা আপনাকে যদি একটা রোডের কথা বলি, ট্রেনের মধ্যে শিডিউল বিপর্যয় চলছে বেশ কয়টা রুটে। একটা ট্রেন শিডিউল বিপর্যয় হলে একটা যাত্রী তার পরিবার পরিজন লাগেজ ব্যাগেজ নিয়ে যখন টার্মিনালে এসে পৌঁছে যায় বা স্টেশনে এসে পৌঁছে যায়, তার জন্য কতটুকু অবর্ণনীয় দুর্ভোগ, এটা সে ওই যাত্রী এবং আমরা জানি যে এদের সময় পরিবার পরিজন থাকে, লাগেজ ব্যাগেজ থাকে। এটা একটা বিষয়। আর একটা বিষয়, নৌপথে যেমন আজকে সকালবেলা কয়েক ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল প্রাকৃতিক দুর্যোগের। এখন ধরেন আপনি স্টেশনে পৌঁছে গেছেন, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বলা হলো লঞ্চ চলবে না, তখন আপনি অনুধাবন করতে পারেন ফেরত আসা, বাসায় আসা আপনার জন্য কতটুকু কষ্টের, এবং আবার যাওয়া কতটুকু কষ্টের, এটা ওই ভুক্তভোগী ব্যক্তি অনুধাবন করতে পারে। নৌপথে, সড়ক পথে আমরা দেখছি দীর্ঘ যানজট, বিশেষ করে উত্তরাঞ্চলের পথে। মানে আমরা প্রত্যেকটা সড়কেই আমরা দেখছি। এখন ব্যাপারটা হলো যে আসলে আমরা কয়েকটা ক্ষেত্রে আমরা উল্টো নীতিতে চলছি। কয়েকটা ক্ষেত্রে আমরা পলিসিগুলোতে পরে আসবো, যে নীতিগুলো আসলে এই ঈদে বাড়ি যাবার জন্য যে মানুষের সহজ করবার জন্য যে পলিসি, সেই পলিসি নিয়ে আমরা পরে কথা বলবো। একটু জানতে চাই সোহরাব ভাই আপনার কাছে, যে এই যে বলছিলেন যে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব যিনি বলছিলেন যে এই অভিযোগগুলো, যেমন লঞ্চ ঘাটে লঞ্চ ঠিকঠাক মতো পৌঁছানো না হয়, সময় মতো পৌঁছানো না, ট্রেনে একই অবস্থা, সড়ক পথে যানজট, এইগুলো কিন্তু প্রতি বছরই চলে আসছে, কিন্তু সমাধানটা আসলে কোথায়? মানে সমাধান কেন হচ্ছে না? না, সমাধান হওয়ার জন্য যেমন কতগুলো পূর্বশর্ত আছে, আবার না হওয়ার জন্য কিন্তু বাস্তব অবস্থাও আছে। ধরেন সাধারণত প্রতিদিন ঢাকা শহর থেকে বা বড় বড় শহর থেকে গ্রামাঞ্চলে কত মানুষ যায়, তার অন্তত 10 গুণ মানুষ এই ঈদের আগে যান বা ঈদের পরে আসেন।
তো এই 10 গুণ মানুষকে ধারণ করার মতো পরিবহন নেই। সেটি বাস হোক, লঞ্চ হোক, ট্রেন হোক। সুতরাং এর বাইরে আর আছে ব্যক্তিগত গাড়ি। তো ব্যক্তিগত গাড়ি তো সবার থাকে না, খুবই মুষ্টিমেয় মানুষের। তো যাদের একমাত্র বাহন গণপরিবহন, অর্থাৎ হয় বাসে বা ট্রেনে বা লঞ্চে, তো সেখানে ঠাঁই নাই অবস্থা। অর্থাৎ যে পরিমাণ যাত্রী নেয়ার কথা তার চেয়ে অনেক বেশি যাত্রী সেখানে ভিড় জমান। আপনি দেখেছেন ট্রেনে কিভাবে উঠছে মানুষের ভিড়, মানে সেখানে দাঁড়ানোর তো প্রশ্ন নেই, ছাদেও জায়গা নেই, এরকম অবস্থা। এখন এটা করণীয় কি? এখন আমরা শুধু সংখ্যা দিয়ে দেখি কতজন মানুষ মারা গেছে, কতজন আহত হয়েছে, কতজন পৌঁছতে পারছে, কিন্তু সার্বিকভাবে এই পরিবহন ব্যবস্থার যে উন্নয়নে যে পরিকল্পনা নেওয়া দরকার বছরব্যাপী প্রতিটি দিন, সেই পরিকল্পনা নেই। ট্রেনে কিছুটা পরিকল্পনা নেওয়ার কথা ছিল যে আগাম টিকিট বিক্রয়, কিন্তু সেটাও দেখা যাচ্ছে আগাম টিকিট দেওয়ার নামে দুর্নীতি হয়। আগাম টিকিট আপনি যে পাবেন না, বলবে শেষ হয়ে গেছে, কিন্তু পরে দালালদের কাছে পাওয়া যায়। আরেকটি এই যে সড়ক পথে দুর্ঘটনার একটা বড় কারণ মেয়াদ উত্তীর্ণ পরিবহন, মেয়াদ উত্তীর্ণ বাস। সড়ক খারাপ এবং এখন ঝড় বৃষ্টি, আর এর সঙ্গে যদি যে যানবাহনটি খারাপ হয়, আবার একই সঙ্গে যারা চালক তাদের কোথাও কোথাও একটা সময় বেঁধে দেওয়া হয়। এবং এখন বেশিরভাগ মোজাম্মেল ভাই বলতে পারবেন, বেশিরভাগ না হলেও একটা উল্লেখযোগ্য সংখ্যক বাস চলে লিজে, মানে ভাড়ায়। অর্থাৎ এটা হচ্ছে ঠিকায় চলে, যে এত টাকা দিবা, তুমি যতবার চালাও আমাকে এই টাকাটা পেলেই হবে। ঠিক আছে, আমরা সুতরাং এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতা চলে। অসুস্থ প্রতিযোগিতা, সড়কের বেহাল অবস্থা এবং যানবাহনের মেয়াদোত্তীর্ণ যানবাহন, এই তিনটি মিলে দুর্ঘটনা সংখ্যা অনেক বেড়ে যায়, মানুষ হতাহত হয়। এবং যাত্রা যেটা স্বস্তির হওয়ার কথা ছিল সেটা আরো এখন হতাশার এবং অনেক সময় দুঃখজনক, তো অনেক সময় বেদনার যাত্রা হয়ে যায়। সেটাই। একটু মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছে জানতে চাই, যে বিষয়গুলো বলছেন এইগুলো কিন্তু প্রতি বছরই বলা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ বাস এবং বাসের যে ফিটনেস নেই, এই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই যে ঠাসাঠাসি করে যাত্রী নেওয়া সব সময় কিন্তু বলা হচ্ছে, এবং এটা নিয়ে আপনারা কিন্তু অনেক আন্দোলনও করেছেন। এই আন্দোলনের আসলে ফসলটা কোথায়? দেখুন, আসলে আন্দোলনের ফসল বলতে যে বিষয়টি আমরা লক্ষ্য করি, সরকার কিন্তু চেষ্টা করছে, তাহলে হচ্ছে না কেন? হচ্ছে না, এটাই হলো সমস্যা। কেন হচ্ছে না? আমাদের আসলে সড়ক পরিবহন সেক্টর যারা পরিচালনা করছেন, আমরা যেটা মোটা দাগে দেখি, তাদের মাথায় পরিবহন পরিচালনার মতো সম্যক জ্ঞান নেই বলে আমরা মনে করি। আর যারা লিডার হিসেবে পাই, আমরা লিডার হিসেবে অতীতে যাদেরকে পেয়েছি, তাদেরকে আসলে সড়ক পরিবহন মন্ত্রণালয় চালানোর মতো সম্যক জ্ঞান বুদ্ধি বা আন্তর্জাতিক মানদণ্ড সমৃদ্ধ মেধা আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। এখন ব্যাপারটা হলো যে আসলে আমাদের সোহরাব হাসান, আপনিও কি তাই মনে করেন যে এই যে বলছেন যে আসলে সম্যক জ্ঞান নেই অথবা সেই দক্ষতা নেই? জ্ঞান তো ঈশ্বর প্রদত্ত না, জ্ঞান হচ্ছে অর্জন করতে হয়, অনুশীলন করতে হয়। অর্জন করেও থাকলে হবে না। কথা হচ্ছে যারা দায়িত্ব পান, শুধু মন্ত্রীর বিষয় না। মোজাম্মেল ভাই শুধু মন্ত্রী বলেছেন, আমি মন্ত্রী বলবো, সচিব বলবো, মহাপরিচালক বলবেন। সড়ক পরিবহনের সাথে যারা জড়িত, রেল পরিবহনে যারা জড়িত, তারা নিজেরা কতটা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত হচ্ছে, যা নিজেকে তৈরি করছে। তা তৈরি করলে তারপর হচ্ছে তার জ্ঞানটা, তার দক্ষতাটা, তার অভিজ্ঞতাটা কাজে লাগাবেন। এখানে বেশ ঘাটতি আছে। সোহরাব হাসান, বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় ফিরবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি দেশ সাম্প্রতিক থেকে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশ সাম্প্রতিকে। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত বাড়ি ফেরার গল্পে যে গল্প আমরা আসলে করছিলাম। সোহরাব হাসান, আপনাকে একটু কাছে শুনতে চাই, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব যে বিষয়টা বললেন,
দক্ষ এবং সম্যক জ্ঞানের অভাব, যে কারণেই এই যে মানুষের বাড়ি ফিরতে এত দুর্ভোগ। আপনার কাছে কি মনে হয় যে আসলে দক্ষ লোকের অভাব বলেই অযোগ্যরা এখানে অবস্থান করছে? দক্ষ লোকের অভাব তো আছেই, আবার দক্ষ লোক আসলে তাকে কাজ করতে দেওয়া হয় কিনা। আমরা তো বহু বছর ধরে দেখে আসছি, সড়ক পরিবহন মন্ত্রী গাড়ি নিয়ন্ত্রণ করেন না বা সড়ক নিয়ন্ত্রণ করেন না, নিয়ন্ত্রণ করেন পরিবহন মালিক এবং পরিবহন সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশন। সুতরাং সেই ধারা যদি এখনো থাকে তাহলে নৈরাজ্য চলতেই থাকবে, নৈরাজ্য থামবে না। তবে যেটি আজকে তো আমরা ঈদে ঘরে ফেরার গল্প নিয়ে কথা বলছি, মোজাম্মেল ভাইয়ের কাছে যে তথ্য পেলাম সে তো খুবই ভয়াবহ, যে গত কয়েকদিনে 170 জন মানুষ মারা গেছে শুধু সড়ক পথে, 170 জন। এবং এটি ঈদ হচ্ছে কালকেও না, তারপর দিন, এরপর ফিরে আসার বিষয় আছে। মানে এই মৃত্যুর সংখ্যা কত দাঁড়াবে আমরা প্রায় দেখি 200, 300, 400। কত বছরের যদি হিসাব করি 394 জন। এখানেও থামবে কিনা সেটা বিষয়। এটা অনেকগুলো আছে। এক হচ্ছে নাগরিক সচেতনতাও কিন্তু খুব জরুরি, খুবই জরুরি, যাত্রী সচেতনতা। আমি জানি না মোজাম্মেল ভাই যাত্রীদের সজাগ করার জন্য কোনো কর্মসূচি নিয়েছেন কিনা, নেওয়া উচিত। ইলিয়াস কাঞ্চন তার যে নিরাপদ সড়ক চাই, তারা কিন্তু একটা বিভিন্ন সময় এই নিরাপদ সড়ক নিয়ে বিভিন্ন জায়গায় আয়োজন করছেন এবং রাস্তায় কর্মসূচি নিয়েছেন, যাতে মানুষকে পথচারী, গাড়ি চালক সবাইকে কি সজাগ থাকতে হয়, কোথায় কোথায় সতর্ক থাকতে হয়। আরেকটা হচ্ছে বেপরোয়া গাড়ি চালনা। বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বেপরোয়া চালানোর জন্য। এটা যদি বন্ধ করা যায়, দুর্ঘটনা অনেকখানি কমিয়ে আনা যায়, মৃত্যুর ঘটনাও কমিয়ে আনা যায়। আজকেই একটি খবর পড়লাম যেটি এক পরিবারের 3 জন মারা গেছেন, একজন মা এবং ছেলে বোধহয় বেঁচে আছে, বাবা মা। এটা হচ্ছে উজিরপুরেও একই পরিবারের 3 জন, বাবা মা এবং বাচ্চা। 3 জন মারা গেছে, 2 জন বেঁচে আছে। আজকের ঘটনা আপনি চিন্তা করুন এই পরিবারটি এরকম ভাবে প্রতিদিন যে বিষয়গুলো আসলে বলছিলাম, যে একই ধরনের ঘটনায় ঘটছে, একই অবস্থা, একই মানে ঘোর মধ্যে মানুষ আছে, আবার ঘুরপাক খাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে বের হচ্ছে না কেন? মানে সরকারের কি আসলে এটা ব্যবসা নাকি এটা হচ্ছে জনসেবা, যেটা সেবামূলক আসলে কর্মসূচি হওয়া? দেখুন, আসলে আমাদের ঢাকার উপর থেকে চাপ কমাতে হবে। আমাদের এত মানুষ এত অল্প সময়ে বেরিয়ে যায়, এত মানুষ আমরা আসলে কল্পনা করতে পারি না। তার মানে কি আমরা এইখান থেকে বের হতে পারবো না? এখান থেকে বের হতে হলে আমাদের মহা পরিকল্পনা প্রয়োজন। শুধুমাত্র সড়ক ব্যবস্থাপনা নয়, আমাদের এই যে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে আসলে ঢাকার বিকেন্দ্রীকরণটাকে সবার আগে নিয়ে আসা। তার মানে কি সোহরাব হোসেন, আপনি মনে করেন যে এই মহা পরিকল্পনা আসলে বাস্তবায়ন করতে তো দীর্ঘ সময়ের দরকার? দেখুন, আমি একটু বলি, আমাদের যদি 18 কোটি মানুষ হয়, তার 10 থেকে 12% শুধুমাত্র ঢাকার উপর থাকে। সেটা ঠিক আছে, প্রতি বছর আসছে নতুন করে। এখন ব্যাপারটা হলো যে সেটাও তো একটা কারণ, এবং সেই মহা পরিকল্পনা নিতে গেলে তো সরকার দীর্ঘ সময় লাগবে। এবং আমাদের উন্নয়ন পরিকল্পনায় এমন ভাবে আমরা আটকে গেছি, কেন্দ্রীভূত ঢাকা এবং এর চারপাশেই হচ্ছে মানে কর্মসংস্থান। সুতরাং আপনি যেটি সমস্যা হয়, গাজীপুরের যদি কোনো শ্রমিক থাকে তাকে ঢাকার উপর দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে যেতে হবে। যদি নারায়ণগঞ্জের কোনো শ্রমিক থাকে তাকে ঢাকার উপর দিয়ে উত্তরবঙ্গে যেতে হবে। তার মানে জাতীয় কল্যাণ সমিতি যে মহাপরিকল্পনার কথা বলছে, সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত কি আসলে এইরকম করে না, সেটা চলতে পারে না। এটার একটা স্বল্পমেয়াদী সমাধান বের করতে হবে, তারপর মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তাই সেই স্বল্পমেয়াদী পরিকল্পনা কেন সরকার নিচ্ছে না? কারণ প্রতি বছরই তো আমরা, যেটা আমি বললাম, যে গতবার ঈদেও জাস্ট 2 মাস আপনি পেছনে ফেরেন, 2 মাস পেছনে ফেললেই 394 জনের হিসেব যাত্রী কল্যাণ সমিতি বলছে। তো সেই 394 জনের জীবন দিয়েও কি মানুষ এই ঈদে শিক্ষা হলো না? প্রতি ঈদেই মানুষ জীবন দিচ্ছে, প্রতিদিনই মানুষ জীবন দিচ্ছে। এখন এটির সোহরাব হোসেন, একটা বিরতি নিব, বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় ফিরব।
দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরব বাড়ি ফেরার গল্পে। সে পর্যন্ত সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশ সাম্প্রতিকে। আমাদের আজকের বিষয় যেটা বলছিলাম, ঈদে বাড়ি ফেরার গল্প। বাড়ি ফেরার গল্পে যে বিষয়গুলো আলোচকরা বলছেন, কেমন আসলে এবারে ঈদে বাড়ি ফেরা হচ্ছে, যে বিষয়টা বলা হচ্ছিল বিরতির আগে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে রাজনৈতিক যে একটা সদিচ্ছা, সেই সদিচ্ছার আসলে কি অভাবের জন্যই কি এই বাড়ি ফেরাটা মানুষের আর ফেরা হচ্ছে না? মোজাম্মেল হক, কি বলেন? দেখুন, আসলে সদিচ্ছা বলতে আমরা যেটা বুঝি, এখানে দায়িত্বপ্রাপ্ত যারা, এখানে সড়ক, রেল, নৌ, এই তিনটা খাতে যে সমস্ত এজেন্সিগুলো সব মিলিতভাবে সবার যার যার একটা দায়বদ্ধতার জায়গা থেকে যদি সবাই কাজ করে, আমরা মনে করি এখানে দুর্ভোগ খানিকটা আমরা কমাতে পারি। যেমন আমরা ঈদের আগে পরামর্শ দিয়েছিলাম, এইবার অন্তত ঈদের আগে জাতীয় মহাসড়কগুলোতে অটোরিকশা এবং সিএনজি চালিত রিক্সা, ইজি বাইক, এইগুলো মহাসড়ক থেকে আপনি তুলে দেবেন। এগুলো তো আসলে মহাসড়কে চলার জন্য তৈরি না, এগুলো আসলে ফিডার রোডে চলবার কথা। জাতীয় মহাসড়কে উঠে পড়েছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। সেই শুরু থেকে, মানে এর বছর, এর আগের বছর, তার আগের বছরও বলে আসছেন। এইগুলো যদি অন্তত এক সপ্তাহ আগে উচ্ছেদ করা যেত, তাইলে কিন্তু আমার এই যে সড়কের মোড়ে মোড়ে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার লম্বা দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্পটগুলোতে, এগুলোতে কিন্তু থাকতো না। আমরা দেখেছি জাতীয় মহাসড়কে গত বছর প্রায় 117টা পশুর হাট ছিল, এইবার হাটের সংখ্যা প্রায় 332টা। সুতরাং আপনি সারা বাংলাদেশে চিন্তা করে দেখেন, এই যে হাটের সংখ্যা বেশি কিভাবে দ্বিগুণ হয়েছে। এই যে ঢাকা শহরে আগে ছিল 21টা, এখন 31 নাকি 33টা হাট এই যে ঢাকা শহরে হয়েছে। যে পথ দিয়ে আমরা বেরোবো, এই যে যেমন সোনিয়াগড়া গরুর বাজার, আপনি দেখবেন এই বিষয়গুলো বলছিলেন, একটু সোহরাব হোসেন আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আপনি বললেন যে মহাসড়কে গরুর হাট বসবে না বা সড়কের পাশে গরুর হাট থাকবে না, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো দেখছি সরকারি সিদ্ধান্ত, এবং সরকার কিন্তু বলছে নাই, কিন্তু আবার বাস্তবে আসলে এই গরুর হাটগুলো ইজারা পান কারা? সরকারি দলের লোকজনই পান। সুতরাং তাদের সাথে তারা সরকারি নির্দেশ মানেন না। এটি যদি সরকারি দলের লোকদের না দেওয়া হতো, অন্য মানুষকে দেওয়া হতো, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই না দিয়ে, তাহলে তারা ভয় পেতেন, তারা যেখানে করার কথা সেখানেই করতেন। এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে যে আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করতে চাই, যে বিষয়টা আপনি বলেন, যদি রাজনীতিবিদদের না দিয়ে যদি অন্য কাউকে দেওয়া হলো, তৃতীয় কোনো পক্ষকে দেওয়া হতো, তাহলে আপনি একটু কনফিডেন্ট ফিরে পাচ্ছেন যে না, ঠিক আছে, সমাধান হবে। আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকারে মানুষ দেখলো, যে ক্ষমতা আসলে রাজনৈতিক সরকারের কাছে না থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকুক, সেই সময়টা কি মানুষ আসলে সেরকম সুফল পেয়েছে? তো এই ক্ষেত্রেও কি মানুষ ইজারা নিয়ে একটু কম হয়েছে, ইজারা নিয়ে কিন্তু দৌরাত্ম্য কম হয়েছে। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে হয়েছে। কথা হচ্ছে যে আপনি যদি এই আইন ভঙ্গ থাকে, আইন ভঙ্গ করে থাকে কেউ, অর্থাৎ মহাসড়কে গরুর হাট বসিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ব্যবস্থা নেওয়া হলে সে যে দলেরই হোক বা যে নির্দলীয় হোক, ব্যবস্থা নেওয়া হলে তাহলে কিন্তু সাহস পেত না। অনেকগুলো আইনের শাসন, এটি কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন বিষয় না, একটা খাতের বিষয় না। সড়কে আইন থাকলো আপনি, এবং সরকারের সমস্ত বিভাগের মধ্যে সমন্বয়, ইজারা দেয় এক বিভাগ, সড়ক দেখাশোনা করে আরেক বিভাগ, আর সড়কের তদারকিটা আপনার হাইওয়ে পুলিশ আছে। তারা কি এই ঈদের সময়ে হয়তো আমরা দেখি হাইওয়ে পুলিশের, অন্য সময় কি আমরা তাদের উপস্থিতি দেখি? আসলে সৌরভ হাসান, আপনার কাছে আবার ফিরবো, একটু মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়গুলো আমি আবার এই প্রশ্ন করতে চাই, কারণ আমরা অনেকবার জানি, মানে অনেক জানি, এবং এই বিষয়গুলো আপনারা বারবার বলে আসছেন। আসলে এখন শুরুটা আসলে কোন জায়গা থেকে করতে হবে? যদি আমি মৃত্যুর মিছিল কমাতে চাই, যদি বাড়তি ভাড়া আদায় না করতে চাই, শুরুটা আসলে মানে না করতে চাই, দেখুন এখানে আমরা শুরুটা করতে হবে। সে আসলে শুরু করবেন আপনি কিভাবে? মন্ত্রণালয় তো মন্ত্রী চালান না, মন্ত্রণালয় চালান বাস মালিকেরা, মন্ত্রণালয় চালান শ্রমিক নেতারা। এখন এটা যদি হয়,
তাহলে আপনি আসলে সরকার সিদ্ধান্ত না, নেবে, এটা তো আপনি আর আগেও জানতেন। তারা সিদ্ধান্ত আটকে দেবে। না, এই তাহলে কথাটা আপনি আপনার কোন জায়গায় এই করবেন? কথাটা মানে একই কথা কিন্তু আপনি আগেও আমি শুনেছি আপনার মুখে, যে মন্ত্রণালয় আসলে যার চালানোর কথা তারা চালান না। আমরা অতি সম্প্রতি কিন্তু মন্ত্রীর সাথে বসছি, নতুন সড়ক মন্ত্রীর সাথে বসেও কিন্তু এই কথা বলছি যে আসলে তো আপনি ইচ্ছে করলে অনেক সিদ্ধান্ত নিতে পারেন না, এটা আমরা জানি, কারণ অতীতেও আমরা দেখেছি। হয়তো আপনি নতুন মন্ত্রী, আমরা তো পুরনো অনেক মন্ত্রী পেয়েছি যারা ইচ্ছে করে হয়তো পারেনি। এখন যে বিষয়টা আমাদের আসলে শুরু করতেই হবে, শুরু করার জন্য আসলে আমরা মনে করি সরকারের একটা রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। এই জায়গাতে যদি আমরা সবাই একমত হতে পারি, তাহলে আমাদের জন্য এই নিশ্চয়ই সেক্টরে ভালো হবে। দুর্ভোগ কমে আসবে। সৌরভ হাসান, আপনি একটু ছোট্ট করে, যেহেতু আমাদের একদম সময় শেষ, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। উনি যেটা বললো যে আমাদের শুরুটা করতেই হবে, এই শুরুটা আসলে কবে শুরু করলে ভালো? সরকারের নীতি নির্ধারক বা যারা বাস্তবায়ন করেন তাদের মধ্যে যদি এই দায়িত্ববোধ হয় যে যারা এই ঈদযাত্রায় মারা গেছেন, আমার স্বজন হতে পারে, আমার ভাই হতে পারেন, আমার সন্তান হতে পারেন, এই অনুভূতিটা যদি থাকে তাহলে হয়তো তারা একটু দায়িত্বশীল হবেন। এবং এটা গাড়ির চালক সহ এবং হাইওয়ে পুলিশ সহ সবাই তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে কিছুটা পরিস্থিতি সহনীয় করা যায়। আর সেটি আমরা কোনো কোনো সময় দেখেছি, আর বেশিরভাগ সময় দেখিনি। তবে এবারে এখনো ঈদ আসেনি, মানে ঈদ আসেনি, সুতরাং এই আগামীকাল থেকে বাকি ছুটির সময়টা যদি একটু তদারকি বাড়ানো হয় তাহলে নিশ্চয়ই সেই ঈদযাত্রাটা মানুষের জন্য শুভ হবে এবং মানুষ আশা করি বাড়ি যেতে পারবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশ সাম্প্রতিক এবং RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত বাড়ি ফেরার গল্প। নিশ্চয়ই অন্য কোনো গল্প নিয়ে আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা ঈদে বাড়ি যাচ্ছেন তারা নিশ্চয়ই নিরাপদে বাড়ি যাবেন।